স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এসএসসি এমটিএস এর বিগত বছরের প্রশ্ন এবং এসএসসি এমটিএস এর বিগত বছরের প্রশ্নের সিরিজের এটা হলো আমার 8 নম্বর ভিডিও। তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন, যে পল্লব বংশের কোন রাজার আমলে হিউয়েন সাং পল্লবদের রাজধানী কাঞ্চিপুরম সফর করেন? পল্লব বংশের কোন রাজার আমলে হিউয়েন সাং পল্লবদের রাজধানী কাঞ্চিপুরম সফর করেন? 8/5/2023 প্রশ্ন। এর সঠিক উত্তর হলো যে প্রথম নরসিংহ বর্মনের সময়কালে হিউয়েন সাং পল্লবদের রাজধানী কাঞ্চিপুরম সফর করেছিলেন। পল্লব বংশের প্রথম স্বাধীন রাজা ছিলেন কে? শিব স্কন্দবর্মন। পল্লব বংশের সর্বাধিক বিখ্যাত শাসক ছিলেন প্রথম নরসিংহ বর্মন। এছাড়া এই যে কাঞ্চির যে কৈলাসনাথের মন্দির, এটা কে নির্মাণ করেছিলেন? কাঞ্চির কৈলাসনাথের মন্দিরটি খ্রিস্টীয় সপ্তম শতাব্দীতে দ্বিতীয় নরসিংহ বর্মন নামে পরিচিত রাজা সিংহ নামে একজন পল্লব রাজা দ্বারা নির্মিত হয়েছিল এই কাঞ্চির কৈলাসনাথের মন্দির। নেক্সট, রাজ্য আইনসভার অর্থ বিল পেশ করতে কার পূর্বের অনুমোদন প্রয়োজন? রাজ্য আইনসভায় অর্থ বিল পেশ করতে কার পূর্বের অনুমোদন প্রয়োজন? দেখো, এটা গভর্নরের পূর্বে আগে অনুমোদন প্রয়োজন, তারপরে রাজ্যসভায় অর্থ বিল পেশ করা হয়, রাজ্য আইনসভায় অর্থ বিল পেশ করা হয়। একই রকমভাবে কেন্দ্রের পার্লামেন্টে অর্থাৎ লোকসভাতে যখন অর্থ বিল পেশ করা হয় তখন তার আগে পূর্বে রাষ্ট্রপতির অনুমোদন প্রয়োজন। নেক্সট, মুঘল সম্রাট ঔরঙ্গজেব কত সালে মারা যান? দেখো, তিনি মারা গিয়েছিলেন 1707 সালে তিনি মারা যান। মুঘল সম্রাট ঔরঙ্গজেবের যে সময়কাল সেটা ছিল 1658 থেকে 1707 পর্যন্ত। ঔরঙ্গজেবের সমাধি কোথায় আছে? দৌলতাবাদে আছে এবং 1659 সালে তিনি আলমগীর উপাধি গ্রহণ করেছিলেন। ঔরঙ্গজেবকে জিন্দাপীর বলা হয় 1 নম্বর। এছাড়া তিনি নবম সিকরু তেগ বাহাদুরকে হত্যা করেছিলেন। চণ্ডীগড়ের যে পিঞ্জর গার্ডেন সেটা নির্মাণ করেছিলেন এবং দিল্লির মতি মসজিদও নির্মাণ করেছিলেন সম্রাট ঔরঙ্গজেব। নিচের কোন বইটি আর কে নারায়ণের লেখা? 5/9/2023 প্রশ্ন। দেখো, এখানকার মধ্যে যে বইটি আর কে নারায়ণের লেখা সেটা হলো দ্য গাইড বইটি আর কে নারায়ণের লেখা। এছাড়া আর কি বই আছে আর কে নারায়ণের লেখা? যেমন মালগুডি ডেজ, এটাও পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়। স্বামী অ্যান্ড ফ্রেন্ডস, দ্য ডার্ক রুম, এটাও জিজ্ঞাসা করা হয় এবং দ্য ব্যাচেলার অফ আর্টস, এই বইগুলো আর কে নারায়ণের লেখা। এছাড়া আরও অনেক বই আছে, তার মধ্যে এই বইগুলো বেশি জিজ্ঞাসা করা হয় পরীক্ষায়। নেক্সট, ড্যাশ ভারতের গভীরতম স্থলবেষ্টিত এবং সুরক্ষিত বন্দর? নিম্নের কোনটি ভারতের গভীরতম স্থলবেষ্টিত এবং সুরক্ষিত বন্দর? এটা হলো বিশাখাপত্তনম। এছাড়া কান্ডালা বন্দর হলো গুজরাটে অবস্থিত এবং স্বাভাবিক পোতাশ্রয় যুক্ত শুল্ক মুক্ত বন্দর হলো কান্ডালা। এছাড়া বিশাখাপত্তনম তো বললাম, যেটা অন্ধ্রপ্রদেশে অবস্থিত কিন্তু বিশাখাপত্তনম। মুম্বাই হলো পশ্চিম উপকূল বরাবর ভারতের বৃহত্তম বন্দর এবং তুতিকোরিন কোথায় অবস্থিত? তামিলনাড়ুতে অবস্থিত তুতিকোরিন বন্দর। কুতুব মিনার কোথায় অবস্থিত? কুতুব মিনার অবস্থিত দিল্লিতে অবস্থিত। কুতুব মিনার কে নির্মাণ করেছিলেন? দেখো, কুতুব মিনার কুতুবউদ্দিন আইবক কুতুব মিনারের যে নির্মাণ কাজ সেটা শুরু করেছিলেন কুতুবউদ্দিন আইবক। আচ্ছা, এই যে কুতুবউদ্দিন আইবক কুতুব মিনারের যে নামকরণ সেটা কার নামে রেখেছিলেন? সুফি সন্ত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নামে এই কুতুব মিনারের নামকরণ কে করেছিলেন? কুতুবউদ্দিন আইবক। আর নামকরণটা করা হয়েছিল সুফি সন্ত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নাম অনুসারে। কুতুব মিনারের যে নির্মাণ কাজ শেষ করেছিলেন ইলতুৎমিশ। এছাড়া কুতুব মিনারের পঞ্চম তথা সর্বশেষ তলাটি নির্মাণ করেন কিন্তু ফিরোজ শাহ তুগলক। কুতুব মিনারের যে পঞ্চম তলা বা সর্বশেষ যে তলা সেটা নির্মাণ করেছিলেন ফিরোজ শাহ তুগলক। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে কোনো ব্যক্তিকে একই অপরাধের জন্য অধিকতর বিচার করা যাবে না বা শাস্তি দেওয়া যাবে না? এটা হলো ধারা 20 নম্বর ধারায় এর উল্লেখ আছে। নেক্সট, পাঞ্জাব রাজ্য নিম্নলিখিত কোন প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ? পাঞ্জাবের সব থেকে যেটা পাওয়া যায় সেটা হলো উর্বর মাটি। অপশন ডি রাইট অ্যান্সার।
রবিকীর্তি কোন চালুক্য রাজার সভাকবি ছিলেন? রবিকীর্তি কোন চালুক্য রাজার সভাকবি ছিলেন? তিনি ছিলেন দ্বিতীয় পুলকেশী। দ্বিতীয় পুলকেশীর সভাকবি ছিলেন রবিকীর্তি। রবিকীর্তির যে রচিত আইহোল শিলালিপি, সেখান থেকে দ্বিতীয় পুলকেশীর রাজ্য বিস্তারের বর্ণনা পাওয়া যায়। দ্বিতীয় পুলকেশীর যে সময়কাল সেটা হলো 610 থেকে 642 খ্রিস্টাব্দ পর্যন্ত, এবং তিনি ছিলেন চালুক্য রাজবংশের সর্বাধিক বিখ্যাত শাসক। রৈখিক ভরবেগের একক পরিমাপ করা হয়। রৈখিক যে ভরবেগ তার একক পরিমাপ করা হয় কেজি মিটার পার সেকেন্ড, কিলোগ্রাম মিটার পার সেকেন্ড, এই একক দ্বারা। এছাড়া রৈখিক ভরবেগ হলো একটা ভেক্টর রাশি। নেক্সট, ভারতীয় সংবিধানের কোন তফসিল ইউনিয়ন তালিকার সাথে সম্পর্কিত? ভারতীয় সংবিধানের কোন তফসিলটি ইউনিয়ন তালিকার সাথে সম্পর্কিত? এটা হলো সপ্তম তফসিল। সপ্তম তফসিল ইউনিয়ন তালিকার সাথে সম্পর্কিত। দেখো, ইউনিয়ন তালিকা হোক কিংবা রাজ্য তালিকা বা যুগ্ম তালিকা, এগুলো সবই কিন্তু সপ্তম তফসিলে উল্লেখ আছে। তো যখন মূল সংবিধানে 8টি তফসিল ছিল। বর্তমানে কতগুলি তফসিল আছে সংবিধানে? 12টি তফসিল আছে। তো এই কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা, যুগ্ম তালিকা, এগুলো সবই কিন্তু আছে সপ্তম তফসিলে। বর্তমানে কেন্দ্র তালিকায় যদি বলা হয় কতগুলি বিষয় আছে, বর্তমানে কেন্দ্র তালিকায় বিষয় আছে 100টি, আর মূল সংবিধানে ছিল কিন্তু 97টি। রাজ্য তালিকায় মূল সংবিধানে ছিল 66টি, বর্তমানে আছে 61টি বিষয়। যুগ্ম তালিকা অর্থাৎ কনকারেন্ট লিস্টে মূল সংবিধানে ছিল 47টি বিষয়, বর্তমানে আছে কিন্তু 52টি বিষয়। নেক্সট, কোন সংস্থা ভারতে এস্টিমেশন অফ প্রভার্টি লাইন এর সাথে সম্পর্কিত? কোন সংস্থা ভারতে এস্টিমেশন অফ প্রভার্টি লাইনের সাথে সম্পর্কিত? এটা ন্যাশনাল স্যাম্পেল সার্ভে অর্গানাইজেশন। ন্যাশনাল স্যাম্পেল সার্ভে অর্গানাইজেশন এর সাথে সম্পর্কিত। সারাই নূর মহল ভারতের একটি কেন্দ্রীয়ভাবে সুরক্ষিত স্মৃতিসৌধ। এটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? সারাই যে নূর মহল ভারতের একটি কেন্দ্রীয়ভাবে সুরক্ষিত স্মৃতিসৌধ, এটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটা অবস্থিত পাঞ্জাবে অবস্থিত, এবং এটি 1618 খ্রিস্টাব্দের দিকে মুঘল সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী নূরজাহান এটা নির্মাণ করেছিলেন। তাহলে কে নির্মাণ করেছিলেন? নূরজাহান। 1905 সালে বঙ্গভঙ্গের পর ব্রিটিশরা সরকারি কারণ কি দেখিয়েছিলেন? বঙ্গভঙ্গের যে কারণ সেটা ব্রিটিশরা কি দেখিয়েছিলেন? এটা দেখিয়েছিলেন যে প্রশাসনিক সুবিধার কারণ দেখিয়েছিলেন ব্রিটিশরা বঙ্গভঙ্গের কারণ হিসাবে। এবং বঙ্গভঙ্গের পর যে দুটি নতুন প্রদেশ গঠিত হয়েছিল তা হলো পূর্ববঙ্গ ও আসাম। এটা একটা পরীক্ষায় এসেছিল যে বঙ্গভঙ্গের পর যে দুটি নতুন প্রদেশ গঠিত হয়েছিল সে দুটির নাম কি? একটা হলো পূর্ববঙ্গ ও 2 নম্বর হলো আসাম। এছাড়া বঙ্গভঙ্গ রদের সময় ভারতের ভাইসরয় ছিলেন লর্ড হার্ডিঞ্জ। বঙ্গভঙ্গ যখন কার্যকরী হয় অর্থাৎ 1905-এর 16 অক্টোবর কার্যকরী হয়েছিল, তখন ভারতের ভাইসরয় ছিলেন লর্ড কার্জন। কিন্তু বঙ্গভঙ্গ যখন রদ হয়েছিল 1911-র 12ই ডিসেম্বর। তো সেক্ষেত্রে মানে সেই টাইমে তো ভারতের ভাইসরয় কে ছিলেন? লর্ড হার্ডিঞ্জ ছিলেন। নেক্সট, ভারতীয় রিজার্ভ ব্যাংক দ্বারা পরিচালিত ওপেন মার্কেট অপারেশন কত প্রকার? ভারতীয় রিজার্ভ ব্যাংক দ্বারা পরিচালিত ওপেন মার্কেট অপারেশন কত প্রকার? ওপেন মার্কেট অপারেশন হলো 2 প্রকার। এছাড়া এই যে আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, এটা কোন কমিটির সুপারিশে স্থাপিত হয়? সেক্ষেত্রে হবে হিল্টন ইয়ং কমিশনের সুপারিশে স্থাপিত হয় আরবিআই 1935 সালে। আরবিআইয়ের যে জাতীয়করণ, ন্যাশনালাইজেশন, সেটা হয়েছিল 1949 সালে। আরবিআইয়ের প্রতীক হলো বাঘ ও তালগাছ। আরবিআইয়ের প্রথম ভারতীয় গভর্নর সিডি দেশমুখ, আর বর্তমানে গভর্নর হচ্ছেন শক্তিকান্ত দাস। কততম? 25তম। এছাড়া আরবিআই যখন স্থাপিত হয় তখন তার রাজধানী মানে সদর দপ্তর হেডকোয়ার্টার ছিল কিন্তু কলকাতা, কিন্তু কলকাতা থেকে মুম্বাইয়ে স্থানান্তরিত করা হয় কত সালে? সেক্ষেত্রে হবে 1937 সাল। 1937 সালে কলকাতা থেকে মুম্বাইয়ে তার হেডকোয়ার্টারকে স্থানান্তরিত করা হয়। নেক্সট, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতির শপথ গ্রহণের কথা বলা হয়েছে? অর্থাৎ রাষ্ট্রপতির শপথ গ্রহণের সাথে সম্পর্কিত কোন অনুচ্ছেদটি? সেটা হলো অনুচ্ছেদ 60 নম্বর অনুচ্ছেদ রাষ্ট্রপতির শপথ গ্রহণের সাথে সম্পর্কিত। এছাড়া রাষ্ট্রপতির সাথে সম্পর্কিত অন্যান্য অনুচ্ছেদগুলি হলো যেমন 53 নম্বর অনুচ্ছেদ, যে বলা হয়েছে দেশের প্রশাসনিক ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত থাকবে। এছাড়া অনুচ্ছেদ 54-তে বলা হয়েছে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য যে নির্বাচক মণ্ডলী গঠনের কথা বলা হয়েছে। অনুচ্ছেদ 55-তে আছে রাষ্ট্রপতির যে নির্বাচন পদ্ধতি। অনুচ্ছেদ 61-তে আছে রাষ্ট্রপতির অপসারণ বা ইমপিচমেন্ট, এটা কত নম্বর আর্টিকেলে উল্লেখ আছে? 61 নম্বর আর্টিকেলে উল্লেখ আছে। অনুচ্ছেদ 72-তে আছে রাষ্ট্রপতির ক্ষমার অধিকার আছে 72 নম্বর আর্টিকেলে।
ভারতের কোন রাজ্যে সেক্রেনি উৎসব পালিত হয়? ভারতের কোন রাজ্যে সেক্রেনি উৎসব পালিত হয়? এটা পালিত হয় নাগাল্যান্ড। নাগাল্যান্ডে পালিত হয়। সেক্রেনি হলো ফেব্রুয়ারি মাসে নাগাল্যান্ডের মিনি হর্নবিল আদিবাসী উৎসবের অংশ হিসাবে 10 দিনের উৎসব। মিনি হর্নবিল হিসাবে এটা পালিত হয় 10 দিনের উৎসব। এছাড়া এই যে সেক্রেনি উৎসব, এটা নাগাল্যান্ডের কোহিমা জেলায় আঙ্গামি উপজাতির সবচেয়ে বড় উৎসব। নেক্সট, নিচের কোনটি রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করে না? নিচের কোনটি রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করে না? 8/5/2023। দেখো, লোকসভা নির্বাচিত সদস্য রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করে, রাজ্যসভা নির্বাচিত রাষ্ট্রপতি অংশগ্রহণ করে, রাজ্য বিধানসভা নির্বাচিত সদস্য রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করে। তাহলে উপরে 3টি করে, যেটা করে না সেটা হলো রাজ্য বিধান পরিষদে নির্বাচিত সদস্য। রাজ্য বিধানসভার সদস্যরা নির্বাচিত সদস্যরা অংশগ্রহণ করে, কিন্তু রাজ্যের যে বিধান পরিষদ, সেই বিধান পরিষদের নির্বাচিত সদস্যরা অংশগ্রহণ করে না। তাহলে অপশন ডি রাইট অ্যান্সার। দেখো, রাষ্ট্রপতি নির্বাচনে লোকসভা নির্বাচিত সদস্য, রাজ্যসভা নির্বাচিত সদস্যরা তো অংশগ্রহণ করে এবং রাজ্য বিধানসভা নির্বাচিত সদস্যরা অংশগ্রহণ করে। এছাড়া 2টো কেন্দ্রশাসিত অঞ্চল আছে, সেই 2টো কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচিত বিধানসভা নির্বাচিত সদস্যরা অংশগ্রহণ করে। সে দুটো হলো দিল্লি এবং পন্ডিচেরি। দিল্লি এবং পন্ডিচেরির বিধানসভা নির্বাচিত সদস্যরাও কিন্তু অংশগ্রহণ করে। ওকে, আর এখানে সবাই নির্বাচিত সদস্য অংশগ্রহণ করে, মনোনীত সদস্যরা কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না। নেক্সট, নিম্নের কে পঞ্চম দা নামে পরিচিত? নিম্নের কে পঞ্চম দা নামে পরিচিত? তিনি হলেন আর.ডি. বর্মন। আর.ডি. বর্মন পঞ্চম দা নামে পরিচিত। আর.ডি. বর্মন অর্থাৎ রাহুল দেব বর্মন ছিলেন ভারতের একজন প্রখ্যাত সঙ্গীত পরিচালক এবং গায়ক। তিনি পঞ্চম দা এবং আর.ডি. বর্মন হিসাবে পরিচিত ছিলেন। আর.ডি. বর্মন আসল নাম হলো রাহুল দেব বর্মন। ভারতীয় সংবিধানের 8ম তফসিল অনুসারে কতগুলি সরকারি ভাষা আছে? ভারতীয় সংবিধানের 8ম তফসিল হলো ভাষার সাথে সম্পর্কিত। তো 8ম তফসিলে কতগুলি সরকারি ভাষা আছে? সরকারি ভাষা আছে 22টি, বর্তমানে আছে 22টি ভাষা। আর মূল সংবিধানে কতগুলি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল? 14টি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল। কত নম্বর তফসিলে? 8ম তফসিলে। দেখো, 14টি মূল সংবিধানে ছিল, 14টি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল। এরপরে ঠিক 21তম সংবিধান সংশোধনী, যেটা হয়েছিল 1967-তে, সেখানে সিন্ধি ভাষাকে সংযোজিত করা হয়। তারপরে 71তম সংবিধান সংশোধনী, যেটা হয়েছিল 1992 সালে, সেখানে 3টি ভাষাকে 8ম তফসিলে অ্যাড করা হয়, সেগুলো হলো কোঙ্কনি, মণিপুরি, নেপালি। এরপর 92তম সংবিধান সংশোধনী, যেটা হয়েছিল 2003 সালে, সেখানে সাঁওতালি, মৈথিলি, বোড়ো, ডোগরি, এই 4টি ভাষাকে আবার 8ম তফসিলে অ্যাড করা হয়। তাহলে বর্তমানে 8ম তফসিলে কতগুলি ভাষা স্বীকৃতি পেয়েছে? 22টি ভাষা স্বীকৃতি পেয়েছে। ভারতীয় সংবিধানের 280 নম্বর আর্টিকেলে কোন সাংবিধানিক সংস্থার কথা বলা হয়েছে? 280 নম্বর আর্টিকেলে যে সাংবিধানিক সংস্থার কথা বলা হয়েছে সেটা হলো অর্থ কমিশন। অর্থ কমিশনের মোট সদস্য কতজন? 5 জন। তার মধ্যে একজন থাকেন চেয়ারম্যান। প্রথম অর্থ কমিশন কত সালে গঠিত হয়েছিল? 1951 সালে। 1951 সালে প্রথম চেয়ারম্যান কে ছিলেন? কেসি নিয়োগী। এছাড়া 15তম অর্থ কমিশনের চেয়ারম্যান এন.কে. সিং। ও 16তম অর্থ কমিশন, যেটা রিসেন্ট গঠিত হয়েছে, সেখানে সভাপতিত্ব করেন অর্থাৎ চেয়ারম্যান কে হন? অরবিন্দ পানাগড়িয়া। নেক্সট, 18 শতকের গোড়ার দিকে রাজপুত শাসক সাওয়াই রাজা জয় সিং কোথায় তার নতুন রাজধানী স্থাপন করেন? সাওয়াই রাজা জয় সিং কোথায় তার নতুন রাজধানী স্থাপন করেন? 8/5/2023 প্রশ্ন। তিনি স্থাপন করেছিলেন জয়পুরে তার নতুন রাজধানী স্থাপন করেন। দেখো, দ্বিতীয় জয় সিংকে সাওয়াই জয় সিং নামেও উল্লেখ করা হয়। তিনি আম্বার রাজ্যের নেতৃত্ব দেন। তিনি জয়পুরের দুর্গ শহর প্রতিষ্ঠা করেন এবং পরে এটিকে তিনি রাজধানী করেন। তাহলে জয়পুরের যে দুর্গ শহর, সেটা কে প্রতিষ্ঠা করেছিলেন? এই সাওয়াই রাজা জয় সিং, এবং সেটাকে পরে তিনি তার রাজধানী করেন। নিম্নের কোনটি ভারতের প্রস্তাবনার অংশ নয়? লিবার্টি ভারতের প্রস্তাবনার অংশ, ইকুয়ালিটি প্রস্তাবনার অংশ, জাস্টিস প্রস্তাবনার অংশ। যেটা নয় অ্যারিস্টোক্রেসি কিন্তু প্রস্তাবনার অংশ নয়। এগুলোর মধ্যে এই যে জাস্টিসের যে ধারণা, সেটা কোথা থেকে নেওয়া হয়েছে? সেটা নেওয়া হয়েছে রাশিয়া থেকে নেওয়া হয়েছে। লিবার্টি, ইকুয়ালিটি এবং ফ্র্যাটার্নিটি, এই 3টি ধারণা নেওয়া হয়েছে কিন্তু ফরাসি বিপ্লব থেকে। নেক্সট, কোন ধরনের মাটিতে গমের চাষ সবচেয়ে ভালো হয়? এটা বলা হয় সব থেকে ভালো হয় সুনিষ্কাশিত দোআঁশ মাটিতে গমের চাষ সব থেকে ভালো হয়।
নিম্নের কে শুদ্ধি আন্দোলন শুরু করেছিলেন? নিম্নের কে শুদ্ধি আন্দোলন শুরু করেছিলেন? এটা করেছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী। দয়ানন্দ সরস্বতী শুদ্ধি আন্দোলন শুরু করেছিলেন। দেখো, দয়ানন্দ সরস্বতী 1875 সালে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। কোথায়? তৎকালীন বোম্বে শহরে। তৎকালীন বোম্বে শহরে আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন 1875 সালে। দয়ানন্দের যে আসল নাম সেটা হলো মূল শঙ্কর। স্বামী দয়ানন্দ সরস্বতীর একটা উক্তি ছিল, বৈদিক শাস্ত্রে ফিরে যাও, গো ব্যাক টু দ্য বেদাস। এটা ছিল দয়ানন্দের মূল উক্তি বা স্লোগান ছিল, গো ব্যাক টু দ্য বেদাস, অর্থাৎ বৈদিক শাস্ত্রে ফিরে যাও। এছাড়া আরও একটা বলেছিলেন তিনি, ইন্ডিয়া ফর ইন্ডিয়ান্স, ইন্ডিয়া ফর দ্য ইন্ডিয়ান্স, এটাও বলেছিলেন। এছাড়া দয়ানন্দ সরস্বতী জন্মগ্রহণ করেছিলেন গুজরাটে এবং স্বামী দয়ানন্দ সরস্বতীকে বলা হয় ভারতের মার্টিন লুথার। ভারতের মার্টিন লুথার কাকে বলা হয়? ভারতের মার্টিন লুথার বলা হয় এই স্বামী দয়ানন্দ সরস্বতীকে। নেক্সট, 2011 সালের জনগণনা অনুসারে ভারতের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সংখ্যালঘু কোনটি? দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সংখ্যালঘু এটা হলো খ্রিস্টান। খ্রিস্টান হলো দ্বিতীয় বৃহত্তম সংখ্যালঘু, আর প্রথম বৃহত্তম সংখ্যালঘু হলো মুসলিম, আর দ্বিতীয় হলো খ্রিস্টান। নেক্সট, নিচের কোনটি সম্পূর্ণ দ্রাবিড় শৈলীতে নির্মিত মন্দিরের একটি বিখ্যাত উদাহরণ? নিচের কোনটি সম্পূর্ণ দ্রাবিড় শৈলীতে নির্মিত মন্দিরের একটি বিখ্যাত উদাহরণ? এটা হলো ইলোরার কৈলাসনাথ মন্দির। ইলোরার কৈলাস মন্দির সম্পূর্ণ দ্রাবিড় শৈলীতে নির্মিত। ইলোরার কৈলাস মন্দির কে নির্মাণ করেন? রাষ্ট্রকূট বংশের রাজা। রাষ্ট্রকূট বংশের রাজা প্রথম কৃষ্ণ রাষ্ট্রকূট বংশের রাজা প্রথম কৃষ্ণ ইলোরার কৈলাস মন্দির নির্মাণ করেন। এবং ইলোরার কৈলাস মন্দির কোন দেবতাকে নিবেদিত? সেক্ষেত্রে দেবতা শিব দেবতায় নিবেদিত, শিব দেবতার উদ্দেশ্যে নিবেদিত, শিব। ওকে, নেক্সট, রাউত নাচ ভারতের কোন রাজ্যের বিখ্যাত লোকনৃত্য? রাউত ভারতের কোন রাজ্যের বিখ্যাত লোকনৃত্য? এটা হলো ছত্তিশগড়ের বিখ্যাত লোকনৃত্য হলো রাউত। আর একটা আছে রাউফ কিন্তু জম্মু কাশ্মীর, রাউফ বললে কিন্তু জম্মু কাশ্মীরের। প্রভার্টি লাইন কোনটির দ্বারা পরিমাপ করা হয়? প্রভার্টি লাইন কোনটির দ্বারা পরিমাপ করা হয়? এটা করা হয় ইনকাম লেভেল অর কনজামশন এক্সপেন্ডিচার। ইনকাম লেভেল অর কনজামশন এক্সপেন্ডিচার দ্বারা প্রভার্টি লাইন পরিমাপ করা হয়। স্ট্রেট ফ্রম দ্য হার্ট এটি কার আত্মজীবনী? স্ট্রেট ফ্রম দ্য হার্ট এটি কার আত্মজীবনী বা অটোবায়োগ্রাফি? এটা হলো কপিল দেবের আত্মজীবনী। কপিল দেব, অপশন সি রাইট অ্যান্সার। এছাড়া এই যে সচিন টেন্ডুলকরের যে আত্মজীবনী সেটার নাম কি? সেটার নাম হলো প্লেয়িং ইট মাই ওয়ে। এটা হলো সচিন টেন্ডুলকরের আত্মজীবনী। এছাড়া সুনীল গাভাস্করের হলো সানি ডেজ। সানি ডেজ হলো সুনীল গাভাস্করের আত্মজীবনী। রাহুল দ্রাবিড়কে দ্য ওয়াল বলা হয়, ক্রিকেটের দ্য ওয়াল বলা হয় কাকে? রাহুল দ্রাবিড়কে। তো এই ছিল এসএসসি এমটিএস এর বিগত বছরের কিছু প্রশ্ন। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। তা আজ এই পর্যন্ত, ওকে, বাই।